মিতার এক ধনী পরিবারে বিয়ে ঠিক হয়। আর সেই ধনী শ্বশুরবাড়ির পরিবারে তার শাশুড়ি মা রত্না দেবী, স্বামী সোহম এবং 5 ননদ রীতা, লালি, চুমকি, ঝিলিপিলি এবং তুলি বাস করে। এত ধনী পরিবারে বিয়ে হচ্ছে ভেবে মিতা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি থাকে, কারণ সেই বাড়ির একমাত্র ছেলের বউ হবে সে, তাই তার জায়গা এবং যোগ্যতা একেবারে আলাদা হবে। কিন্তু তখনও সে জানতে পারে না যে তার 5 ননদ একেবারে পেটো প্রকৃতির ছিল। তারা 5 বোন খাওয়া ছাড়া জীবনে কোনো কিছু বোঝে না। এমনকি মিতা এবং সোহমের বিয়ের দিন বিভিন্ন রকমের খাবার দেখে 5 ননদ একেবারে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা সোহম, তোমার 5 বোন এরকম ভাবে খাচ্ছে কেন? আমার মনে হচ্ছে আমার বাবা মা যা খাওয়া দাওয়ার আয়োজন করেছে তোমার 5 বোন সব একাই খেয়ে নেবে, আর আমার আত্মীয় স্বজনরা কোনো কিছু খেতেই পাবে না। তুমি ওরকম করে আমার 5 বোনকে কিছু বলো না, কারণ ওরা ভীষণ পরিমাণে খেতে ভালোবাসে। আর তুমি তো জানো না যে ওরা খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না। ছোটবেলা থেকে ওরা যখনই যা খেতে চেয়েছে আমি মা বাবা ওদেরকে তাই খাইয়েছি, তাই খাবারের প্রতি ওদের ভালোবাসাটাই আলাদা। আর তাছাড়া তোমার মা বাবা এত কম খাবার দাবার করবেই বা কেন বলো তো? সোহমের কথা শুনে মিতা একেবারে অবাক হয়ে যায়, কারণ সেই দিন সে প্রথম জানতে পারে যে তার 5 ননদ 1 নম্বরের পেটু, আর তারা চাইলে পুরো পৃথিবী একেবারে গিলে নিতে পারে। তুমি এরকম করে বলছো কেন? আমি কি বলেছি আমার বাবা কম খাবার দাবারের আয়োজন করেছে? আমার বাবা 500 লোক খাওয়ার মতো আয়োজন করেছে, কিন্তু তোমার 5 বোন তো 500 জনের সমান। দেখতে দেখতে সত্যি সত্যি মিতার 5 ননদ একেবারে সারা বিয়ে বাড়ির খাবার 8 ঘন্টার মধ্যেই খেয়ে ফেলে। বিরিয়ানি থেকে শুরু করে ফিশ ফ্রাই, আইসক্রিম, রসগোল্লা, পান, দই কোনো কিছুই তারা বাদ দেয় না। যাই বল না কেন লালি, আমাদের বৌদির পরিবার কিন্তু খুবই ভালো খাওয়া দাওয়ার আয়োজন করেছে। বিরিয়ানিটা যে অপূর্ব হয়েছে না, একেবারে তুখর। আমি এত সুন্দর বিরিয়ানি কখনো খাইনি। তার সাথে চকলেট, আইসক্রিম, একেবারে জমে ক্ষীর। এত বেশি বেশি খাবার দাবার যদি রোজ খেতে পারি তাহলে আমাদের আর দেখতে হবে না। চিন্তা করছিস কেন? বিয়ে করে দাদা আমাদের বাড়িতে বউ নিয়ে যাচ্ছে, আর আমাদের বৌদি এবার প্রত্যেকদিন আমাদেরকে বেশি বেশি করে রান্না করে খাওয়াবে, তাই একদম চিন্তা করিস না। এভাবেই 5 বোন এক কথার তালে তাল মিলিয়ে জোরে জোরে হেসে ওঠে। আর কিছুক্ষণের মধ্যেই মিতার সঙ্গে সোহমের বিয়ে হয়ে যায়। বিয়ের পর তারা কোনো খাবার দাবার খেতে পায় না, কারণ 5 ননদ মিলে একেবারে সব খাবার দাবার চেটে পুটে পরিষ্কার করে দেয়। ইস, আমার বাবা কত শখ করে মটন বিরিয়ানি বিয়েতে করেছিল, আর আমার বিয়েতে আমিই খেতে পেলাম না। আমার এই পেটুক ননদরা সব খেয়ে নিল। আসলে বেশি বড় লোক হলে যা হয় আর কি, সবসময় 5 মেয়েকে বেশি বেশি টাকা দিয়ে খাবার কিনে খাইয়েছে, যখন যা চেয়েছে তাই পেয়ে গেছে, তাই জন্য ওরা এরকম লোভী হয়ে উঠেছে। নতুন বর এবং নতুন বউ কিছু খেতে না পেয়ে তারা দই চিড়ে খেয়ে ঘুমিয়ে পড়ে। আর বিয়ের পর যখন মিতা তার ধনী শ্বশুর বাড়িতে যায়, বৌমা তুমি এত বড় পরিবারের বউ হয়েছো, কিন্তু তুমি নিজেকে একদম আমাদের থেকে আলাদা বলে মনে করবে না। তুমি আমাদের নিজে, তাই তোমার যখন যা দরকার হবে তুমি তখন তাই চেয়ে নেবে। আর শোনো, আজকে তোমার রান্নাঘরে প্রথম দিন, তাই তুমি যাও রান্না বান্না শুরু করে দাও। হ্যাঁ মা, আমি রান্নাঘরে যাচ্ছি। আর আমি ঠিক করেছি আমি সবার জন্য প্রথম দিন গরম গরম রসগোল্লা বানাবো, তাই আপনারা বসুন, আমি এক্ষুনি রসগোল্লা বানিয়ে নিয়ে আসছি। শুধুমাত্র রসগোল্লা বানানোর কথা শুনে 5 ননদের মুখ একেবারে ছোট হয়ে যায়, কারণ তারা 5 জন শুধুমাত্র রসগোল্লা খাবে সেটা কি করে হতে পারে। সুতরাং এবার 5 পেটুক ননদের বৌদির প্রতি বিভিন্ন রকমের খাবার খাওয়ার আবদার শুরু হয়ে যায়। বৌদি, তুমি শুধু রসগোল্লা বানাবে কেন? শুধু রসগোল্লা খেয়ে কি দুপুরবেলা পেট ভরে? তুমি বরঞ্চ আমাদের জন্য ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে গরম গরম পনিরের তরকারি, ধোকার ডালনা আর চাটনি রান্না করবে। আর এই খাবারগুলো খাওয়ার পর আমরা শেষ পাতে রসগোল্লা খাবো, কেমন? আর হ্যাঁ বৌদি, আমরা 5 জনে কিন্তু ফেসবুকে দেখেছিলাম তুমি নাকি খুব সুন্দর পিৎজা বানাতে পারো, আর সেই পিৎজার ছবি কিন্তু তুমি ফেসবুকে আপলোড করেছিলে। তাই তুমি আমাদের 5 বোনের জন্য 5টা লার্জ সাইজের পিৎজা বানাবে, আর পিৎজার সাথে কিন্তু বার্গার, চাউমিন এগুলোও বানাবে। এভাবে 5 জন মিলে প্রায় 50 রকমের খাবার বানানোর জন্য নতুন বৌদির কাছে আবদার করে। এর ফলে নতুন বউয়ের মাথা একেবারে ঘুরে আসে। সে সবেমাত্র বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে, তাই সে তার 5 ননদের উপর কোনো কথা বলতে পারে না। সে হাসি মুখে রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে যায়, কিন্তু সেই রান্নাঘর একেবারে রাজমহলের মতো সাজানো ছিল। বাবা, রান্নাঘরটা কত বড়! অবশ্য রান্নাঘর বড় হবে নাই বা কেন, এই বাড়ির 5 মেয়ে যে বড় বড় পেটু, তাই জন্য রান্নাঘরটা এত সুন্দর বড় করে বানিয়েছে। কিন্তু আমাকে এখন এত খাবার একা একা রান্না করতে হবে। আজকে তো বিয়ের পর আমার প্রথম রান্নার অনুষ্ঠান, তাই আমি তো কোনো রাঁধুনিরও সাহায্য নিতে পারবো না। এই কথা বলে মিতা সকলের জন্য রান্না বান্না শুরু করে দেয়।
আর অত রকমের রান্না বান্না করতে করতে ঘন্টার পর ঘন্টা তাকে রান্নাঘরেই কাটাতে হয়। শেষ পর্যন্ত সে যখন খাবার টেবিলে নিয়ে গিয়ে পরিবেশন করে তখন তার 5 ননদ একেবারে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে আর তারা একে একে সব খাবার খেয়ে নেয়। আর সমস্ত খাবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরই রীতা বলে, বৌদি তুমি কিন্তু বেশ ভালো খাবার রান্না করেছো, কিন্তু তোমার রান্নার পরিমাণটা অনেকটাই কম হয়ে গেছে। এত কিছু খাবার খেয়ে কেন কি জানি আমাদের পেটই ভরলো না। দেখি অনলাইন থেকে যদি কিছু খাবার অর্ডার করা যায়। হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমাদের এই শহরের সবথেকে বড় যে গ্র্যান্ড রেস্টুরেন্টটা আছে সেখানে কিন্তু দারুণ দারুণ খাবার পাওয়া যায়। তাই তাড়াতাড়ি করে সেই গ্র্যান্ড রেস্টুরেন্ট থেকে দামি দামি খাবার অর্ডার কর। আর আমি তোকে খাবারগুলোর নাম বলে দিচ্ছি, কাঁকড়া মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, কাঁকড়া দিয়ে তেল ঝোল, তারপর বেগুন কাতলা, দই কাতলা, মটন কষা, চিকেন কোরমা আর যা যা মেনুতে আছে সবকিছু অর্ডার কর, সবকিছু। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা 5 জন মিলে সব খাবার খেয়ে ফেললে আর এখনো বলছো তোমাদের পেট ভরেনি। আবার এত টাকা নষ্ট করে তোমরা অনলাইন থেকে এতগুলো খাবার অর্ডার করবে? এত কিছু খাবার তোমরা কোন পেটে খাবে গো? কেন বৌদি, আমাদের নিজের পেটে খাবো। আর তুমি হয়তো জানো না যে আমাদের প্রত্যেক বোনের পেটে 2টো করে পাকস্থলী আছে, তাই আমরা সব খাবার 5 মিনিটের মধ্যেই হজম করতে পারি। 5 বোন 5000 রকমের খাবার খাবো আর 5 মিনিটে হজম করব। আমাদের কি টাকা কম নাকি? তাই আমরা যখন যা চাই তাই খেতে পারি। এই বলে 5 বোন রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে আর তারা প্রায় 50,000 টাকা বিল করে। সমস্ত খাবার ডেলিভারি হয়ে গেলে 5 বোন সব খাবার খেয়ে নেয়। তাদের মা কিংবা দাদা বৌদিকে কোনো কিছুই দেয় না। আর 5 ননদকে এত রকম খাবার খেতে দেখে মিতার প্রায় অজ্ঞান হয়ে পড়ার অবস্থা হয়ে দাঁড়ায়। হে ঈশ্বর, এরকম পেটুক আমি কোথাও দেখিনি। এদের কাছে টাকা আছে বলে এরা যা ইচ্ছে তাই করবে। একদিনে 50,000 টাকার খাবার অর্ডার করে খেয়ে নিল। মধ্যবিত্ত মানুষের 1 মাসের স্যালারিও 50,000 টাকা হয় না। জানি না বাবা, আমাকে আর কত কিছু দেখতে হবে। এই বলে মিতা নিজের ঘরে চলে যায় আর ফোন করে তার মায়ের কাছে 5 ননদের খাওয়া দাওয়ার কথা বলতে শুরু করে। মিতার মাও এরকম কাণ্ড শুনে প্রচন্ড পরিমাণে অবাক হয়। মিতার বাবা মা ভেবেছিল তারা বিভিন্ন রকম খাবার দাবার নিয়ে নিজের মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করে আসবে, কিন্তু 5 ননদের খাবার খাওয়ার কাণ্ড কারখানা শুনে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। হ্যাঁ মা, তোমরা ভুলেও আমাদের বাড়িতে খাবার দাবার নিয়ে এসো না, কারণ ওই খাবার যদি কম পড়ে যায় তাহলে কিন্তু আমার 5 পেটুক ননদ তোমাকে আর বাবাকে কিন্তু জল দিয়ে গিলে নিতে পারে। জানি না এরা মানুষ নাকি রাক্ষস। আমার মনে হচ্ছে আমি যদি কোনো দামি কাঠ এদেরকে তেল দিয়ে ভেজে দিই তাহলে ওরা কাঠও চিবিয়ে খেয়ে নেবে। এই কথা বলে মিতা ফোন রেখে দেয়। দেখতে দেখতে যতই দিন যেতে থাকে ততই ধনী বউ তার 5 ননদের খাবার খাওয়ার ঘটা দেখে একেবারে আকাশ থেকে পড়ে। একটা কথা বলছি, তোমরা কিছু মনে করো না। তোমরা যদি এরকম ভাবে খাবার খাও তাহলে কোনোদিনও কিন্তু তোমাদের ভালো জায়গায় বিয়ে হবে না। কোনো শ্বশুরবাড়ির লোকেরা তোমাদের মতো পেটুক বৌমাকে মেনে নিতে পারবে না। হ্যাঁ, মেনে নেবে না মানে? মেনে নেবে না? আমাদের বিয়ে করার কোনো দরকারই নেই, কারণ আমাদের যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা আমরা এখানে বসে খেয়ে শেষ করে তারপরেই যাব। তাই আমাদেরকে কে বিয়ে করলো না করলো তাতে আমাদের বইয়েই গেছে। আরেকটা কথা বৌদি, আজকে টিভিতে একটা সিরিয়ালে দেখছিলাম সবাই মিলে একসঙ্গে বসে ফালুদা খাচ্ছে। তাই তুমি আমাদের জন্য 5 কিলো ফালুদা বানিয়ে ফেলো, কারণ আমরা 5 বোন মিলে একটা মিষ্টির দোকান থেকে 10 কিলো রাবড়ি আর 10 কিলো কুলফি অর্ডার করে দিয়েছি। তুমি কিন্তু 5 কিলো ফালুদা বানিয়ে দিলে আমরা কুলফি আর রাবড়ি দিয়ে খেয়ে নেব। হ্যাঁ বৌমা, যাও, আমার 5 মেয়ে যা রান্না করতে বলছে তুমি ওদেরকে রান্না করে দাও। আর তুমি সবসময় ওদেরকে এরকম খাওয়া দাওয়া নিয়ে খোটা দেবে না, আমার 5 মেয়ের শরীর খারাপ হয়ে যাবে কিন্তু। আমি তো ওদের ভালোর জন্যই বলছি মা। আপনাদের টাকা আছে বলে আপনার 5 মেয়ে যখন যা ইচ্ছে তখনই তাই খেতে পারে না। এটা হলো টাকার অপব্যবহার। এখন ওরা বুঝতে পারছে না, কিন্তু একদিন ঠিক বুঝতে পারবে। আর 5 কিলো ফালুদা তৈরি করা কি মুখের কথা? 5 পেটুক ননদ কিছুতেই তাদের বৌদির কথা শুনতে চায় না। ফলে মিতা তাদেরকে সারাদিন ধরে 5 কিলো ফালুদা তৈরি করে খাওয়ায়। আর তারা একেবারে রাক্ষসের মতো কুলফি, ফালুদা, রাবড়ি সবই একা একা খেয়ে ফেলে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন 5 ননদ সোহমের কাছে আবদার করে যে তাদেরকে একটা শহরের বড় রেস্টুরেন্টে খেতে নিয়ে যেতে হবে। আর সোহম তাদের কথা মতো পরিবারের সকলকে নিয়ে একটা বড় রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে চলে যায়। আর 5 ননদ সেই রেস্টুরেন্টে গিয়ে পুরো রেস্টুরেন্টের খাবার একাই খেয়ে ফেলে। আর বাড়ি ফেরার সময়, দাদা প্লিজ তুই গাড়িটা থামা, ওই দেখ ওই দোকানে কত সুন্দর সুন্দর নতুন মিষ্টি বানাচ্ছে, চল আমরা গিয়ে মিষ্টি খেয়ে আসি, কারণ আমাদের মিষ্টি দেখে খুবই লোভ লাগছে।
হ্যাঁ রিতা, তুই একদম ঠিক বলেছিস। আর এই মিষ্টিগুলো দেখে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ির মিষ্টি। মনে হয় বিয়ে বাড়ি থেকে মিষ্টিগুলো অর্ডার দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি টাকা নিয়ে সব মিষ্টি কিনে নিই, তাহলে কিন্তু এই বিয়ে বাড়ির সব মিষ্টি আমরা খেতে পারবো। ওরকম করতে নেই, কারণ এগুলো যদি বিয়ে বাড়ির মিষ্টি হয়ে থাকে, তাহলে কেউ নিশ্চয়ই মিষ্টিগুলো বানানোর জন্য অগ্রিম টাকা দিয়ে গেছে। তাই তোমরা ওরকম কারোর বিয়ের মিষ্টি খেতে পারো না। আমাদের কাছে অনেক টাকা আছে বৌদি, আমরা চাইলে এই মিষ্টির দোকানটা পুরো কিনে নিতে পারি। তাই মিষ্টিগুলো আমরা খাবোই, কারণ বিয়ে বাড়ির মিষ্টির আলাদাই স্বাদ হয়। একবার যখন আমাদের চোখ ওই মিষ্টির দোকানের উপর পড়েছে, তাহলে ওই দোকানের সব মিষ্টি আমাদের পেটেই যাবে। এই শুনে সোহম গাড়ি থামিয়ে দেয়, আর 5 বোন মিলে সেই মিষ্টির দোকানে চলে যায়। তারা মিষ্টির দোকানে গিয়ে সব মিষ্টি কিনে নেওয়ার জন্য জোর জবরদস্তি করতে শুরু করে। আপনারা কি বলছেন? এরকম হতে পারে নাকি? এই মিষ্টিগুলো সবই বিয়ে বাড়ির অর্ডার, আর মেয়ের বাবা এসে এই মিষ্টিগুলোর জন্য টাকাও দিয়ে গেছে। তাই আমি একটা মিষ্টিও আপনাদেরকে দিতে পারবো না। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। আমি এক্ষুনি আপনাকে 2 লক্ষ টাকা দিচ্ছি, আর এই মিষ্টিগুলোর যা দাম 50,000 টাকার বেশি তো হবে না। তাই আপনি আমাদেরকে মিষ্টি খাওয়াতে বাধ্য। আর আমার ভীষণ পরিমাণে মিষ্টির প্রতি লোভ, তার সাথে আমার বাকি 4 বোনও কিন্তু মিষ্টি খেতে ভালোবাসে। 2 লক্ষ টাকার কথা শুনে মিষ্টির দোকানদার আর কোনো কথা বলতে পারে না। সে তার দোকানে সব মিষ্টি 5 পেটুক বোনকে খাওয়াতে শুরু করে দেয়, আর 5 বোন মিলে মুহূর্তের মধ্যে সব মিষ্টি খেয়ে ফেলে। এর ফলে দোকানে একটাও মিষ্টি বেঁচে থাকে না। আর সোহম তাদের বারণ করলেও তার বোনেরা কোনো কথা শুনতে চায় না। এমন সময় এক মেয়ের বাবা মিষ্টির দোকানে চলে আসে, আর সে যখন জানতে পারে যে এরকম 5 পেটুক মেয়ে তার মেয়ের বিয়ের সমস্ত মিষ্টি খেয়ে ফেলেছে, তখন সে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে দেয়। আমি অনেক কষ্ট করে সারা বছর ধরে মেয়ের বিয়ে দেবো বলে টাকা জমিয়েছি, আর সেই টাকা থেকে 50,000 টাকা মিষ্টির অর্ডার দিয়ে গিয়েছিলাম। আর আমরা 5 জন মিলে সব মিষ্টি খেয়ে নিলেন। আর আপনি বা কিরকম দোকানদার? টাকার লোভে একজনের অর্ডার দেওয়া বিয়ের মিষ্টি অন্যজনকে দিয়ে দিলেন। এবার কি করে আমার মেয়ের বিয়ে হবে? আমি এখন মিষ্টি কোথা থেকে জোগাড় করব? আমার মেয়ের বিয়েটা যদি মিষ্টির জন্য ভেঙে যায়, তাহলে আমার মেয়ের কি অবস্থা হবে বলুন তো? তোমাদের লজ্জা করে না? তোমাদের টাকা আছে বলে তোমরা মানুষকে মানুষ বলে মনে করবে না? আজকে তোমরা 5 জন মিলে যেভাবে সব মিষ্টি খেয়ে নিলে, একবার ভাবতে পেরেছো এই লোকটার মেয়ের বিয়ে এখন কিভাবে হবে, আর বিয়েতে মিষ্টি কিভাবে পৌঁছাবে? ছি 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 ছি, তোমাদের খাওয়ার প্রতি এত লোভ যে তোমরা মনুষ্যত্ব বোধও হারিয়ে ফেলেছো। মিতার মুখে এমন কথা শুনে তার 5 পেটুক ননদ একেবারে চুপ করে থাকে, আর তারা সেই লোকটাকে ওরকম ভাবে কাঁদতে দেখে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। তাই এরকম পরিস্থিতিতে তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সেই মুহূর্তে মিতা কোনো উপায় না পেয়ে তার গলায় যে মোটা সোনার হার এবং কানে যে সোনার দুল ছিল, সেটা খুলে লোকটার হাতে দিয়ে দেয়, আর একটা মিষ্টির দোকানের অ্যাড্রেস দেয়। সেই মিষ্টির দোকান থেকে মিতার বিয়েতে মিষ্টি অর্ডার করা হয়েছিল। এর ফলে লোকটা খুশি হয়ে সেই দোকানে গিয়ে নিজের মেয়ের বিয়ের জন্য মিষ্টি কিনে নেয়। এমন ঘটনার ফলে 5 ননদ নিজেদের ভুল বুঝতে পারে, আর তারা প্রতিজ্ঞা করে তারা আর কখনো এরকম বেশি বেশি খাবার খাবে না, আর নাইবা টাকা নিয়ে অহংকার করবে। এভাবেই ধীরে ধীরে তারা 5 বোন খাওয়ার প্রতি লোভ লালসা ত্যাগ করে। কি এখন আবার তোমার হঠাৎ মায়ের বাড়িতে যাওয়ার ইচ্ছে হলো কেন? তুমি কি জানো না সামনের মাসেই তোমার ননদের কলেজের পরীক্ষা? দেখছো তো মেয়েটা দিনরাত কতটা পরিশ্রম করছে। নাকি তুমি চোখে কিছুই দেখতে পাও না? আমার হাঁটুতে এত ব্যথা, আমি উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না। ননদের পরীক্ষা, শাশুড়ি মায়ের শরীর খারাপ, এগুলো তোমার কাছে কোনো ব্যাপার নয় বলো? হ্যাঁ বৌদি, যতদিন না আমার পরীক্ষা শেষ হচ্ছে ততদিন কিন্তু তুমি বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। কারণ তুমি তো জানো মায়ের সবসময় শরীর খারাপ থাকে, তাই মা বাড়ির কোনো কাজই করতে পারে না। তুমি চলে গেলে এখন বাড়ির সব কাজ আমাকেই করতে হবে, আর বাড়ির কাজকর্ম করতে করতে আমি নিজের পড়াশোনারও সময় পাবো না। কিন্তু মা দেখুন, আমার দিদি অনেকদিন পর বাপের বাড়িতে ঘুরতে এসেছে। আপনি তো জানেন আমার দিদি জামাইবাবু ব্যাঙ্গালোরে থাকে। ওরা চাইলেই কিন্তু সবসময় এখানে আসতে পারে না। বিয়ের পর থেকে দিদির সঙ্গে আমার একবারও দেখা হয়নি। বেশি নয়, ওরা 2 দিনই থাকবে, আর আমিও 2 দিন থেকেই চলে আসবো। কি হবে দিদির সঙ্গে দেখা করে? কোনো লাভ হবে কি তোমার? ফোনে কথা বলে নাও, ভিডিও কলে কথা বলে নাও। এমনিও তো তুমি লুকিয়ে লুকিয়ে সারাদিন ধরে মায়ের সঙ্গে দিদির সঙ্গে গুজুর গুজুর করতেই থাকো। তোমার দিদির সঙ্গে দেখা করাটা তোমার কাছে গুরুত্বপূর্ণ? ওটা তো তোমার আপন নিজের দিদি, আর আমার মেয়ে তো তোমার ননদ, সে তো পর। নিজের ননদকে এখনো পর্যন্ত বোন মনে করতে পারলে না? না না, এ আপনি কি বলছেন? আপনি তো জানেন আমি লিপিকাকে কতটা ভালোবাসি। লিপিকার পরীক্ষার তো এখন 1.5 মাস বাকি আছে। জুন মাসের শেষের দিকে ওর পরীক্ষা। তাই আমি ভাবলাম 2 দিনের জন্য গেলে হয়তো আপনাদের কোনো অসুবিধা হবে না।
শোনো, বিয়ের পরে মেয়েদের বেশি বাপের বাড়িতে যেতে নেই, শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি মনে করতে হয়। তাই সবসময় ড্যাং ড্যাং করে বাপের বাড়িতে যাওয়ার চেষ্টা করবে না। আমার বাড়িতে এসব নিয়ম চলবে না বলে দিলাম। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে অহনার মন খারাপ হয়ে যায়, এমনকি তার চোখে জল চলে আসে। চোখে জল লুকানোর জন্য অহনা তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায়। জানি না উপরবেলা আমার সঙ্গে কেন এমন হয়। আমি যখনই নিজের মায়ের বাড়িতে যেতে চাই তখনই আমার শাশুড়ি মা আর ননদ ইচ্ছা করে আমাকে যেতে দেয় না। বিয়ে করেছি মানে আমার বাবা মা দিদি পরিবার সবাইকে ভুলে যেতে হবে? কি দোষ আমার সেটাই তো আমি বুঝতে পারি না। বিয়ের 2 বছরের মধ্যে মাত্র 2 বার আমাকে বাপের বাড়িতে যেতে দিয়েছে, তাও আবার যখন আমি নতুন নতুন বিয়ে করে এসেছিলাম তখন। অহনা খুবই সংস্কারী এবং নম্র ভদ্র একটি মেয়ে ছিল। ছোটবেলা থেকেই অহনার বাবা মা অহনাকে সুশিক্ষা দিয়ে মানুষ করেছে। তাই কিভাবে বড়দের সম্মান করতে হয়, কিভাবে বড়দের সেবা যত্ন করতে হয় অহনা খুব ভালো মতোই জানি। তাই মায়ের দেওয়া শিক্ষা সংস্কার অনুযায়ী অহনা শ্বশুর বাড়িতে এসে সকলকেই খুব সহজে আপন করে নেয়। বিয়ের পরের দিন থেকেই সংসারের যাবতীয় কাজকর্ম থেকে শুরু করে এমনকি বাড়ির প্রত্যেকের ছোট ছোট বিষয়ের দিকেও অহনা সবসময় নজর রাখে। আর এর ফলেই বাড়ির প্রত্যেকেই নিজেদের যে কোনো ছোট বড় কাজের জন্য অহনার উপর পুরোপুরি নির্ভর হয়ে পড়ে। আর তাই অহনার স্বামী ছাড়া কেউই চায় না অহনা নিজের মায়ের বাড়িতে গিয়ে থাকুক। একদিন সকালবেলা, অহনা, আজকে আমি নারায়ণপুরের দিকে যাব, ওখানে আমার দরকারি কাজ আছে। মোটামুটি ধরো সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত ওখানেই থাকবো। তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে চলো। যাওয়ার পথে আমি তোমাকে তোমার বাপের বাড়িতে ছেড়ে দেবো। তারপর আমার কাজ মিটে গেলে বাড়ি আসার সময় তোমাকে নিয়ে চলে আসবো। তোমার তো এমনিতেই মায়ের বাড়িতে অনেকদিনই যাওয়া হয় না, তাই না? এই শুনে অহনা খুবই খুশি হয়। কি সত্যি তুমি আমাকে বাপের বাড়িতে নিয়ে যাবে? সকাল সকাল তুমি এত ভালো কথা বললে না, আমার মনটা খুশি হয়ে গেল। ভাগ্যিস তুমি তাড়াতাড়ি বলেছো। দাঁড়াও, আমি বাড়ির কাজগুলো চটপট করে নিই, তারপর সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে দেব। সব কাজ গুছিয়ে রেখে তারপর যাব, তাহলে কোনো অসুবিধা হবে না। আরে বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি তো দেখছি অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়েছো মায়ের বাড়িতে যাবে বলে। তাড়াহুড়ো করে কাজ করতে হবে না, ধীরে সুস্থে করো। তবে হ্যাঁ, মাকে একবার জিজ্ঞাসা করে নিও। এই শুনে অহনা সোজা রান্নাঘরে চলে যায়। সে চটজলদি বাড়ির কাজকর্মগুলো সেরে নেয় আর সকালবেলা জলখাবারও তৈরি করে। অহনা খুবই খুশি মনে সকলের জন্য জলখাবার নিয়ে যায়। তখন অহনা দেখে তার শাশুড়ি মা লাবণী দেবী নিজের বৌদির সঙ্গে ফোনে কথা বলছে। না না বৌদি, এখন তো কোনো মতেই আমি যেতে পারবো না। এরকম ভাবে ঘর সংসার ছেড়ে এখন কি কোথায় যাওয়া যায় বলো? আমার মাথার উপর অনেক দায়িত্ব আছে। একদিন বাড়ি ছেড়ে কোথাও গেলে আমার সংসারটা তছনছ হয়ে যাবে। এখন আমি যেতে পারবো না, পরে একদিন যাব। এই বলে লাবণী দেবী ফোন রেখে দেয়। ফোনটা রেখেই লাবণী দেবী তার বৌমাকে কথা শোনানোর চেষ্টা করে। দেখেছিস লিপিকা, বারে বারে তোর মামা আর মামি ফোন করছে, আমাকে যেতে বলছে। একমাত্র আমি শুধু সংসারের কথা চিন্তা করে নিজের বাপের বাড়িতে যাই না। আর তোর বৌদিকে দেখেছিস, যখনই দেখবো শুধু ড্যাং ড্যাং করে বাপের বাড়িতে যেতে চাইবে। আসলে সংসারটাকে এখনো নিজের করে নিতে পারলো না। নিজের শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে অহনার মন খারাপ হয়ে যায়। সে আর সাহস করে নিজের মায়ের বাড়িতে যাওয়ার কথা তার শাশুড়ি মায়ের সামনে বলতে পারে না। এই নিন মা, আপনাদের জল খাবার। লিপিকা, তুমিও খেয়ে নাও। এই বলে অহনা নিজের ঘরে চলে যায়। কি হলো, তোমার মুডটা এইভাবে হঠাৎ অফ হয়ে গেল কেন? নিচে মা তোমাকে মায়ের বাড়িতে যেতে দেবে না বলেছে, তাই তো? আমি সেটাই ভাবছিলাম এরকমই কিছু একটা হবে। না গো, আমি তো মাকে মায়ের বাড়িতে যাওয়ার কথা বলতেই পারলাম না। আমার সাহস হলো না। মা তো আমাকে দেখেই টোন মেরে কথা বলা শুরু করে দিল। মাকে বরং না বলেই ভালো করেছি। বলেও বা কি হতো বলো? সেই তো মা যেতে দিত না। কি যে করি আমি নিজেই বুঝতে পারছি না। আমার মা বোন সবসময় নিজেদের কথা চিন্তা করে, একবার বাড়ির বইয়ের কথা ভেবেই দেখে না। আচ্ছা তুমি এক কাজ করো, মাকে বলার দরকার নেই, তুমি তোমার মায়ের বাড়িতে যাবে। তুমি বলো যে আমার সঙ্গে তুমি মার্কেটে কিছু একটা কেনাকাটা করতে যাবে। যাও, এরকম গিয়ে বলে দেখো, নিশ্চয়ই মা আপত্তি করবে না। কিন্তু এটা কি ঠিক হবে? মিথ্যা কথা বলে মায়ের বাড়িতে যাওয়া? মা যদি জানতে পারে তাহলে কিন্তু ঝগড়া করবে। শুধু শুধু আমি সংসারে কোনো অশান্তি চাই না। তুমি বরং ছেড়ে দাও, তুমি বেরিয়ে যাও তোমার কাজের জন্য। আরে বাবা, যেটা বলছি সেটা করো না। এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। তুমি যদি আমার মায়ের আশেই বসে থাকো যে মা যেদিন বলবে তুমি সেদিনই বাপের বাড়িতে যাবে, তাহলে তুমি এই জন্মে কোনোদিনও বাপের বাড়িতে যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রেডি হয়ে নিই, আমরা দুজনে একসঙ্গে বেরিয়ে যাব। অহনা এবং মনোজের সব কথা দরজায় কান পেতে লিপিকা শুনতে পায়। আর সে তখনই আগুন লাগানোর জন্য নিজের মায়ের কাছে ছুটে যায়।
মা, তুমি এখানে বসে বসে খাচ্ছো? ওদিকে দেখো, তোমার বৌমা বাপের বাড়িতে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে। তোমার ভোলা ভালা ছেলেকে বৌদি ভালো মতো ফাঁসিয়ে নিয়েছে। আমরা বৌদিকে বাপের বাড়িতে যেতে দিই না বলে বৌদি এখন মিথ্যা কথা বলে বাপের বাড়িতে যাওয়া শুরু করেছে। এই শুনে লাবণী দেবী প্রচন্ড রেগে যায়। আচ্ছা, তাহলে এই ব্যাপার, আমিও দেখিও কিভাবে বাপের বাড়িতে যেতে পারি। আমাকে মিথ্যা কথা বলা, ওকে আমি আর কোনোদিনই বাপের বাড়িতে যেতে দেব না। আমাকেও চেনে না আমি কি জিনিস। কিছুক্ষণ পর অহনা এবং মনোজ দুজনেই তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে। এই যে, কোথায় যাওয়া হচ্ছে তোমাদের? আমি তো অফিসে যাচ্ছি। অফিসে যাওয়ার সময় অহনাকে মার্কেটে ছেড়ে দেবো। অহনা বলল কিছু দরকারি জিনিসপত্র কেনার আছে। আচ্ছা তাই? বৌমা, তুমি মার্কেটে যাবে? তুমি তো আমাকে আগে বলতে পারতে। আসলে আমারও কিছু কেনাকাটা করার আছে। দাঁড়াও, আমি ঝটপট তৈরি হয়ে নি। খোকা, একটু দাঁড়া, আমি রেডি হয়ে আসছি। তুই তো গাড়ি নিয়ে যাবি, আমাকে আর বৌমাকে মার্কেটে ছেড়ে দিবি। কেনাকাটা করে আমরা অটো করে বাড়ি চলে আসবো। এই শুনে অহনা এবং মনোজ দুজনেই চাপে পড়ে যায়। তাদের আর কিছু করার থাকে না। মনোজ অফিসে যাওয়ার সময় মার্কেটে তার মা এবং বউকে ছেড়ে দেয়। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? কি দরকারি জিনিসপত্র কেনাকাটা করবে, করে নাও। খোকা টাকা দিয়েছে তো? আচ্ছা চলো, আগে শাড়ির দোকানে যাই আমরা। আমার বাড়িতে পরা শাড়িগুলো অনেক পুরনো হয়ে গেছে। আমাকে কটা শাড়ি কিনে দেবে, চলো। অহনার কাছে আর কোনো উপায় থাকে না। লাবণী দেবী ইচ্ছা করে অহনার টাকা অপচয় করবে বলে বেশি বেশি করে কেনাকাটা করতে থাকে। আর শাশুড়ি মাকে দেখানোর জন্য অহনাকেও ছোটখাটো দু একটা জিনিস কিনতে হয়। বেশ কিছুক্ষণ পর কেনাকাটা করে তারা আবার বাড়িতে চলে আসে। অহনা মন খারাপ করে নিজের ঘরে বসে থাকে। আর তখনই অহনার মা ফোন করে। কিরে মা, তুই আসবি বললি, কখন আসবি? এত দেরি হয়ে গেল, আমি তো রান্না বান্না করে বসে আছি। তাড়াতাড়ি চলে আয়। তুই এলে আজকে আমি আর তোর বাবা একসঙ্গে খাওয়া দাওয়া করব। মায়ের মুখে এমন কথা শুনে অহনা হাউ হাউ করে কাঁদতে শুরু করে। কিন্তু সে কিছুতেই নিজের মাকে কিছু বুঝতে দেয় না। কি হলো রে মা, তুই কাঁদছিস নাকি? আমার যেন মনে হচ্ছে তুই কাঁদছিস। অহনা অনেক কিছু বলতে চাইলেও কিছুই তার মাকে বলতে পারে না। সে তার মায়ের ফোনটা রেখে দেয়। কিন্তু অহনার মা খুব ভালো মতোই বুঝতে পারে যে তার মেয়ে কষ্টে আছে। এভাবেই আরো কয়েক মাস কাটে। অহনা অনেক চেষ্টা করেও নিজের বাপের বাড়িতে এখনো যেতে পারে না। একদিন অহনার বড় ননদ দেবস্মিতা নিজের মায়ের বাড়িতে ঘুরতে আসে। কি হলো মা, তুমি আমাকে ফোন করে ডাকলে কেন? তুমি বললে তোমার নাকি খুব শরীর খারাপ। কোথায়? তুমি তো দিব্যি ভালো আছো। এরকম ভাবে দুদিন ছাড়া ফোন করে শ্বশুর বাড়ি থেকে ডাকলে হয় বলো তো মা? কালকে আমার ছেলেটার পরীক্ষা। আরে বাবা, তোকে দেখার তো আমার খুব ইচ্ছা করছিল। সেই জন্য আমি তোকে সকালবেলা ফোন করে মিথ্যা কথা বললাম যে আমার খুব শরীর খারাপ, তুই তাড়াতাড়ি চলে আয়। তোর শাশুড়ি মা আবার যদি তোকে আসতে না দেয়, সেই জন্যই তো আমি মিথ্যা কথাটা বললাম। আয় মা, এখানে বস, আমার পাশে বস তো। কি খাবি বল, তোর বৌদিকে রান্না করতে বলে দিচ্ছি। মা, তুমি কেন সবসময় এরকম মিথ্যা কথা বলো? আমার শ্বশুরবাড়ির পরিবারকে মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। আমার শাশুড়ি মা খুবই ভালো। আমার শাশুড়ি মা আমাকে বলেই রেখেছে আমার যখন ইচ্ছে আমি তখনই আমার মায়ের বাড়িতে যেতে পারবো। দরজার বাইরে থেকে নিজের শাশুড়ি মা এবং বড় ননদের এমন কথা শুনে অহনার খুবই কষ্ট হয়। নিজের শাশুড়ি মায়ের এরকম দ্বিচারিতা মনোভাব দেখে অহনার ভীষণ খারাপ লাগে। কিন্তু তবুও সে কিছু বলতে পারে না। এমন সময় হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে ওঠে। অহনা তাড়াতাড়ি করে দরজা খোলে। দরজা খুলে নিজের বাবা মাকে দেখতে পেয়ে অহনা ভীষণ পরিমাণে অবাক হয়। অনেকদিন পর নিজের বাবা মাকে দেখে অহনা কাঁদতে শুরু করে দেয়। কিন্তু অহনার বাবা মাকে দেখে লাবণী দেবী একটুও খুশি হয় না। কাঁদিস না রে মা, তুই এভাবে কাঁদলে আমারও তো কষ্ট হবে। আচ্ছা দিদি, আপনারা সবাই ভালো আছেন তো? আসলে আমরা আমাদের মেয়েকে কিছুদিনের জন্য নিয়ে যেতে এসেছি। আপনারা তো অহনাকে কিছুতেই বাড়িতে পাঠান না, সেই জন্য আমরা নিজেরাই মেয়েকে নিতে চলে এসেছি। অহনা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে মা। দেখুন দিদি, আমরা কোন রকম ভাবে আপনাকে এখানে অপমান করার জন্য আসিনি। আসলে আমাদের তো মাত্র দুটোই মেয়ে। একটা মেয়ের ব্যাঙ্গালোরে বিয়ে হয়েছে, ও চাইলেই যখন তখন আসতেও পারে না। সেই জন্যই আমরা আমাদের ছোট মেয়ের বাড়ির কাছাকাছি বিয়ে দিয়েছিলাম, যাতে যখন ইচ্ছা হয় মেয়েটাকে চোখের সামনে একটু দেখতে পাই। কিন্তু এখন ব্যাঙ্গালোর থেকে আমার বড় মেয়ে বছরে 2-3 বার বাড়িতে এলেও ছোট মেয়েটা কিছুতেই বাবার বাড়িতে যেতে পারে না। বাবা মা, তোমরা এরকম ভাবে আমার শাশুড়ি মাকে বলো না। আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না। আমার শাশুড়ি মাকে আমি নিজের মায়ের মতোই ভালোবাসি, শ্রদ্ধা করি। তাই আমার শাশুড়ি মা যতক্ষণ না আমাকে বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দেবে আমি কিছুতেই তোমাদের সঙ্গে যেতে পারবো না। তোমরা তো আমার বাড়িতে এসেছো, তোমাদেরকে দেখে নিয়েছি, এতেই আমার শান্তি। অহনার মুখে এমন কথা শুনে লাবণী দেবী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। অহনা তার শাশুড়ি মাকে কতটা শ্রদ্ধা করে সেটা লাবণী দেবী আজকে অনুভব করতে পারে। মা,
তুমি কিন্তু এখনো পরিবর্তন হতে পারলে না। আমাকে যখনই তোমার দেখার ইচ্ছা হয় তখনই তো তুমি ফোন করে আমাকে বাড়িতে ডেকে নাও। সেরকম বৌদির বাবা মায়েরও তো নিজেদের মেয়েকে দেখার ইচ্ছা হতেই পারে, আর বৌদিরও তো নিজের বাবা মাকে দেখার ইচ্ছা হয়। বৌদি আমাদের বাড়ির বউ হওয়ার আগে কিন্তু এনাদের মেয়ে, এটা কিন্তু একদমই ঠিক নয় মা। নিজের মেয়ের মুখে এমন কথা শুনি লাবণী দেবী নিজের ভুল বুঝতে পারে, তাই সে সকলের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দিন আপনারা। আমি এতদিন পর্যন্ত ইচ্ছা করে আমার বৌমাকে বাপের বাড়িতে পাঠাইনি। আমি শুধুমাত্র ভেবে গেছি বৌমা চলে গেলে বাড়ির কাজকর্মগুলো কে করবে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে তোমার যখন ইচ্ছে তুমি তোমার বাপের বাড়িতে যেতে পারো। আমি কখনোই তোমাকে বাধা দেব না। নিজের শাশুড়ি মায়ের এমন কথা শুনি অহনা খুবই খুশি হয়। সেদিনই অহনা তার বাবা মায়ের সঙ্গে নিজের বাড়িতে চলে যায়। অনেকদিন পর নিজের মায়ের বাড়িতে গিয়ে অহনা প্রচন্ড পরিমাণে খুশি হয়। সে হাসি খুশি নিজের বাবা মায়ের সঙ্গে 15 দিন কাটানোর পর আবার নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়।